আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সিলেট বোর্ড 2022 সালের কোশ্চেনটা দেখব। কাজ ক্ষমতা ও শক্তি থেকে সিলেট বোর্ড 2022 সালের কোশ্চেনটা সমাধান করছি। মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু 10 কেজি একটি ভরের বস্তুকে 120 মিটার উচ্চতা থেকে এ বিন্দু থেকে ভূপৃষ্ঠের দিকে অভিকর্ষ বলের প্রভাবে ফেলে দেওয়া হলো। প্রথম কোশ্চেন, গ নাম্বার কোশ্চেন, এ বিন্দু হতে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দিলে বা ছেড়ে দিলে এটি কত বেগে সি বিন্দুতে আঘাত করবে অথবা ভূপৃষ্ঠে পড়বে। আমরা গ নাম্বার কোশ্চেন সমাধান করছি। গ নাম্বারের ক্ষেত্রে আমরা দেখব এটা আমরা গতির তৃতীয় পরন্ত বস্তুর তৃতীয় সমীকরণ দিয়ে করতে পারি। ভি স্কয়ার ইকুয়াল হলো ইউ স্কয়ার প্লাস 2GH। এখানে দেয়া আছে এইচ এর মান দেয়া আছে 120 মিটার, জি এর মান অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং বস্তুটা যখন উপর থেকে ছেড়ে দেওয়া হবে তখন আদিবেগ হলো 0 মিটার পার সেকেন্ড। তো তাহলে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি √2GH। এখানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদিবেগ থাকে না, এই জন্য এখানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর যেহেতু আদিবেগ থাকে না, এই জন্য ইউ দেওয়ার দরকার নেই। তো 2 × জি এর মান 9.8 এবং হাইট এর মান হলো 120 মিটার। তো এখান থেকে আমরা পেয়ে যাব বস্তুটা কত বেগে ভূমিতে পড়ে। 2 × 9.8 হলো 120 মিটার, যেটা 48.497 মিটার পার সেকেন্ড। 48.497, এটাকে আমরা লিখতে পারি 48.50 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বস্তুটাকে 10 কেজি ভরের বস্তুটাকে যদি আমরা 120 মিটার উপর থেকে ছেড়ে দিই, তাহলে সি বিন্দুতে বস্তুটা 48.50 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে বা পড়বে। এবার আমরা ঘ নম্বর কোশ্চেন সমাধান করি। ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কি বলা আছে, ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এরকম আমরা অনেক কোশ্চেনই সমাধান করেছি। আমরা বলতে পারি যে ভূমি হতে এইচ উচ্চতায় বি বিন্দুতে, এটাও বলে দিতে পারি, বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এখন বিসি এর উচ্চতা যদি এইচ হয়, তাহলে এবি এর উচ্চতা হবে 120 মাইনাস এইচ, এতটুকু হবে। তো আমরা একটু লিখবো যে ধরি ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির, বস্তুটির আমরা বলে দিতে পারি বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে বিভব শক্তি আমরা জানি, বিভব শক্তি ইপি সমান হলো 2 × EK। আমরা একটু দেখব, এখানে যার সাথে র হয় তার সাথে গুণ হয়। র আছে গতিশক্তির সাথে, এই জন্য গতিশক্তির সাথে আমরা 2 গুণ করব। বর্তমানে বইয়ে বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে এবং গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করা হয়েছে। সমস্যা নেই, একটা করলেই হবে। তো বিভব শক্তি হলো mgh, আর গতিশক্তি হলো 12 mv²। 12 আমরা কেটে দিতে পারি। মুক্তভাবে এখন এই ভি মানে বেগের তৃতীয় সমীকরণ, পরন্ত বস্তুর তৃতীয় সমীকরণ, v² হবে u² প্লাস 2g। এইচ এর মান, এইচ হলো কি 120 মাইনাস এইচ। গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে নিচে, আর বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা নিচ থেকে উপরে। তাহলে এখানে এটা হলো এম। এখানে আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদিবেগ থাকে না,
তাহলে আমরা ইউ এর ভ্যালুটা 0 বসাতে পারি। এখানে হবে mgh, উভয় পাশ থেকে আমরা mg কেটে দিতে পারি। তাহলে h ইকুয়াল হবে 240 মাইনাস 2h, অর্থাৎ 2 দিয়ে আমরা দুইটাকেই গুণ করে দেব। h এক জায়গায় নিয়ে আসি, তাহলে h প্লাস 2h ইকুয়াল হলো 240, বা 3h ইকুয়াল হলো 240, h ইকুয়াল হলো 240 ভাগ হলো 3, মানে এটা 80 মিটার উচ্চতায়। তাহলে বোঝা যাচ্ছে যে ভূমি হতে 80 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দিনাজপুর বোর্ড 2022 সালের কোশ্চেনটা সমাধান করছি। দিনাজপুর বোর্ড 2022 সালে কাজ ক্ষমতা শক্তি থেকে যে কোশ্চেনটা আসছে, 120 গ্রাম ও 200 গ্রাম ভরের দুটি পাথরের টুকরাকে 140 মিটার উচ্চতা থেকে যথাক্রমে 29.4 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড বেগে একটি দালানের ছাদে নিক্ষেপ করা হলো। প্রথম কোশ্চেন, প্রথম পাথরটির বেগ কত হবে? এই কোশ্চেনটা এখন আমি একটু যদি চিন্তা করি, যদি এটাকে আমরা নিচ থেকে নিক্ষেপ করি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি করি, তাহলে এটা এই প্রথম বস্তুটার আদি বেগ, প্রথম পাথরটির বেগ কত হবে? এটা vs স্কয়ার ইকুয়াল হয় us স্কয়ার মাইনাস 2gh। এটা যদি নিক্ষিপ্ত বস্তু হয় তাহলে v ইকুয়াল টু হবে বর্গমূল us স্কয়ার মাইনাস 2gh। তাহলে এই 29 এর বর্গ যে রেজাল্ট পাবো তার তুলনায় 2 ইনটু 9.8 ইনটু হাইট 140, এটার মান আমরা অনেক বড় পাবো। তাহলে এটা একটা জটিল সংখ্যা চলে আসবে। তাহলে এইভাবে আমাদের সমাধানটা সঠিক হবে না, বরং আমরা এটা এমন চিন্তা করতে পারি, 140 মিটার উচ্চতায় একটা ছাদ, মানে উপর থেকে যদি চিন্তা করা হয় যে বস্তুটাকে u ইজ ইকুয়াল টু 29.4 মিটার পার সেকেন্ড বেগে উপর থেকে নিক্ষেপ করা হলো 140 মিটার উচ্চতা থেকে 140 মিটার উচ্চতা থেকে 29.4 মিটার পার সেকেন্ড বেগে অন্য একটা ছাদে নিক্ষেপ করা হলো। তাহলে এটা আমরা প্লাস ধরে করতে পারি। যদি আমরা প্লাস ধরে করি তাহলে এটা আমরা সঠিক রেজাল্ট পাবো। তাহলে এটা হবে গতির জাস্ট পরন্ত বস্তুর তৃতীয় সমীকরণ, v স্কয়ার ইজ ইকুয়াল টু হবে u স্কয়ার প্লাস 2gh। তাহলে v ইজ ইকুয়াল টু হবে বর্গমূল u স্কয়ার প্লাস 2gh। এখানে আমাদের কি কি মান দেয়া আছে? u এর মান দেয়া আছে 29.4 মিটার পার সেকেন্ড, g এর মান দেয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং হাইট h এর মান দেয়া আছে 140 মিটার। তাহলে এখান থেকে এটা যদি আমরা হিসাব করি 29.4 এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু 9.8 ইনটু হাইট হলো 140 মিটার। তাহলে এখান থেকে আমরা বস্তুটি, অর্থাৎ প্রথম পাথরের টুকরাটি দালানের ছাদে কত বেগে যাবে বা কত বেগে প্রথম পাথর টুকরাটি কত বেগ প্রাপ্ত হবে আঘাতের সময়, সেটা আমরা বের করতে পারতেছি। 29.4 হোল স্কয়ার প্লাস হলো 2 ইনটু 9.8 ইনটু হলো 140 মিটার। তাহলে এখান থেকে এটা আসে 60.069 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটা বলতে পারি যে প্রথম পাথরটি বা প্রথম পাথরের টুকরোটিকে যদি উপর থেকে বা 140 মিটার উপর থেকে নিক্ষেপ করা হয় তাহলে এটা দালানের ছাদে 60.069 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। অর্থাৎ নিক্ষেপের সময় জাস্ট যখন আঘাত করবে, আঘাতের সময় তার বেগ হবে 60.069 মিটার পার সেকেন্ড। কোন বস্তুটি দ্বারা দালানটি বেশি ক্ষতিগ্রস্ত হবে আমরা একটু দেখি। আমরা জানি যার গতিশক্তি বেশি সেটা দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা যাবে, যেটা অনেক বেশি গতিশীল হবে। গতিশীল হতে কি করতে হবে? তার ভরও থাকবে, বেগও থাকবে। তাহলে আমরা দুইটা বস্তুরই আমরা গতিশক্তি বের করতে পারি। যে প্রথম T1, অর্থাৎ 120 গ্রাম ভরের বস্তুর গতিশক্তি বের করব এবং 200 গ্রাম ভরের বস্তুটারও গতিশক্তি বের করব। তো দেখি
m1 ইকুয়াল হলো 120 গ্রাম, যেটাকে কেজিতে নিলে 0.12 কেজি। হাইট তো দেয়াই আছে, হাইট আমাদের লাগবে না, এখানে লাগবে শুধু বেগ, তার মানে u এখানে লাগবে 29.4 মিটার পার সেকেন্ড। তাহলে t1 হলো হাফ m1 u1 স্কয়ার, এটা আমরা বলতে পারি, বা এটাকেই আমরা শেষ বেগ ধরেও করতে পারি। এটা হাফ m1 হলো 0.12 u1 29.4 হোল স্কয়ার। তাহলে এটা কত আসে? হাফকে এটাকে আমরা ভাগ করে লিখতে পারি 0.5 ইনটু 1.2, আর এটা হলো 29.4 এর হোল স্কয়ার। তাহলে আমরা দেখি এখান থেকে প্রথম পাথরের টুকরাটির গতিশক্তি কত ছিল? 0.5 ইনটু 1.2 ইনটু হলো 29.4 এর হোল স্কয়ার। তাহলে এটা হয় 51.86 জুল। অর্থাৎ প্রথম পাথরের টুকরোটির গতিশক্তি হয় 51.86 জুল। এবার আমরা দ্বিতীয় পাথরের টুকরোটির গতিশক্তি বের করতে চাই, হাফ m2 জাস্ট u2 হোল স্কয়ার। এখানে m2 হলো 200 গ্রাম, 200 গ্রামকে আমরা কেজিতে নিলে 0.2 কেজি, এবং u2 এর মান হলো এখানে 20 মিটার পার সেকেন্ড। তো এখানে এই হাফ ইনটু 0.2 ইনটু হলো 20 এর বর্গ, তো 400। এটাকে আমরা লিখতে পারি 0.1 ইনটু হলো 400 কে 0.1 দ্বারা গুণ করলে হবে 40 জুল। তাহলে কোন পাথরটি দ্বারা দালানের ছাদটিকে বেশি ক্ষতিগ্রস্ত করা যাবে, যার গতিশক্তি বেশি, সেই পাথরের টুকরাটা দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা যাবে। তাহলে এই T1 এর গতিশক্তি T2 এর চেয়ে বেশি। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথম পাথরটি দ্বারা দালানটি বেশি ক্ষতিগ্রস্ত করা যাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2022 সালের কোশ্চেনটা। দিনাজপুর বোর্ড 2022 সালের কোশ্চেনটা যা ছিল, উদ্দীপকটা একটু আমরা দেখি। 60 মিটার উচ্চতা থেকে, অর্থাৎ এ বিন্দু থেকে 2 কেজি ভরের একটি পাথরকে ছেড়ে দেওয়া হলো। এ বিন্দু থেকে 2 কেজি ভরের একটি পাথরকে ছেড়ে দেওয়ায় 29.4 মিটার পার সেকেন্ড বেগে বি বিন্দু অতিক্রম করে এবং এক সময় ভূমিতে পতিত হয়। প্রথম কোশ্চেন, এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। আমরা একটু প্রথম কোশ্চেনটা সলভ করি, দেখা যাক। প্রথম কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে আমাদের যা যা লাগবে, যে যেহেতু বস্তুটি বা পাথরটি বি বিন্দুতে অতিক্রম করার সময় 29.4 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে, তাহলে এখান থেকে আমরা পরন্ত বস্তুর তৃতীয় সমীকরণ থেকে আমরা এটা বের করতে পারবো। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হলো ইউ স্কয়ার প্লাস হলো 2gh। এখন এখানে আমরা জাস্ট জি এর মান জানি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা আর কি জানি, ইউ এর মান জানি, মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ জানি 0 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মানও আমাদের দেয়া আছে, ভি এর মান দেয়া আছে 29.4 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান হলো 29.4 মিটার পার সেকেন্ডের হোল স্কয়ার, এটা ইউ এর মান হলো 0 প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু হলো হাইট। তো এখান থেকে আমরা এই জি এর মানকে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 19.6 29.4 হোল স্কয়ার 864.36। এখান থেকে আমরা এইচ এর মান বের করতে পারবো। তাহলে এখানে 19.6 গুণ আকারে আছে, অন্যসারে গেলে ভাগ হবে 864.36 ভাগ হলো 19.6। তাহলে সঠিক এখান থেকে আমরা কত উচ্চ এ বি এর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো। 864.36কে আমরা 19.6 দ্বারা ভাগ করব। তাহলে এখান থেকে আসছে
44.1 মিটার, 44.1 মিটার। তো এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব আমরা পেলাম 44.1 মিটার, 44.1 মিটার। 1 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু দেখি, চিত্রে এ বিন্দুতে মোট শক্তি বি বিন্দুর যান্ত্রিক শক্তির সমান হবে কিনা। এটা তো হবে, অর্থাৎ এটা হলো শক্তির সংরক্ষণশীলতার নীতি। আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় একটা শক্তি থাকে, সেটা হলো বিভব শক্তি, এবং ভূপৃষ্ঠে একটা স্পর্শ করার মুহূর্তে একটা শক্তি থাকে, সেটা হলো গতিশক্তি। অর্থাৎ যদি সর্বোচ্চ উচ্চতা থেকে কোনো একটি বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তখন এই তখন বিভব শক্তিটা পর্যায়ক্রমে গতিশক্তিতে পরিণত হয়, এবং মাঝ বরাবর গতিশক্তিও থাকে, বিভব শক্তিও থাকে। তাহলে যান্ত্রিক শক্তি হলো একাধিক শক্তির যোগফল। তাহলে আমরা এই ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে চিত্রে এ বিন্দুতে মোট শক্তি আমরা একটু দেখাই। চিত্রে এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি ই এ ইকুয়াল আমরা বলতে পারি ই কে প্লাস হলো ইপি। ই কে হলো হাফ এম ভি স্কোয়ার, আর ইপি হলো mgh টোটাল উচ্চতা। আমরা জানি এ বিন্দুতে যখন বস্তুটা থাকে তখন বেগ থাকে না, ভি জিরো মানে টোটাল গতিশক্তিটাই জিরো হবে। এম এর মান হলো 2, জি এর মান হলো 9.8 এবং এইচ এর মান হলো 60। তাহলে এখান থেকে আমরা টোটাল শক্তিটা পাচ্ছি 2 × 9.8 ইন্টু হলো 60। তো এখান থেকে পাওয়া যাচ্ছে 1176 জুল। এ বিন্দুতে মোট শক্তি 1176 জুল। এবারে বি বিন্দুতে যান্ত্রিক শক্তি হলো একাধিক শক্তির যোগফল। এটাকে আমরা বলতে পারি এখানে গতিশক্তি আছে, বিভব শক্তিও আছে। যান্ত্রিক শক্তি মানে দুটি শক্তির যোগফল হবে। গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার, আর বিভব শক্তি হবে mgh। এখন বিভব শক্তির ক্ষেত্রে বস্তুটা কত উপরে আছে আমরা সেটা বের করব। কত উপরে আছে আমরা একটু দেখি। বিভব শক্তির ক্ষেত্রে বস্তুটা ভূমি থেকে জাস্ট 60 থেকে আমরা বাদ দেব 44.1 মিটার, তাহলে 15.9 মিটার উচ্চতায় আছে, 15.9 মিটার উচ্চতায়। অথবা আমরা একটা কাজ করি, ভূমিতে একটা বিন্দু সি ধরে নেই, ভূপৃষ্ঠে একটা বিন্দু সি ধরে নেই। তাহলে এখন আমরা বলতে পারবো যে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা, যে এখানে জাস্ট বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হলো বিসি, গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা কি হবে, উপর থেকে কত নিচে আছে, এটা হলো হাফ এম ভি এর সূত্র আমরা লিখব পরন্ত বস্তু তৃতীয় সমীকরণ, ইউ² প্লাস 2gh মানে হলো গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে নিচে, অর্থাৎ বি বিন্দুটা উপর থেকে কত নিচে আছে, উপর থেকে এবি নিচে আছে, এবি অথবা 44.1 মিটার নিচে আছে, এবি পরিমাণ নিচে আছে অথবা 44.1 মিটার নিচে আছে। আর এখানে এটা হবে mg ইন্টু জাস্ট বিভব শক্তির ক্ষেত্রে কত নিচে আছে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এটা কত উপরে আছে এক্স্যাক্টলি। বিভব শক্তির ক্ষেত্রে বি বিন্দুটা ভূপৃষ্ঠ থেকে 15.9 মিটার উপরে আছে অথবা বিসি পরিমাণ উপরে আছে। এখন আমরা জানি যে মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ থাকে না, তাহলে লিখতে পারি আমরা 2g ইন্টু এবি প্লাস হলো mg ইন্টু হলো বিসি। এখানে আমরা হাফ এবং 2 কেটে দিতে পারি। দুইটা ক্ষেত্রে এখান থেকে আমরা mg আর এখান থেকে আমরা mg কেটে কমন নিতে পারি। mg কমন নিলে হবে এবি প্লাস হলো বিসি, এখন আমরা একটু দেখি এবি প্লাস বিসি মানে হলো এসি, তার মানে এটাকে আমরা লিখতে পারি mg, এটাকে আমরা এসি লিখতে পারি। এসি মানেই হলো টোটাল উচ্চতা মানে 60 মিটার, এটাকে আমরা এইচ বলতে পারি। তাহলে এম হলো 2, জি হলো 9.8 এবং হাইট এইচ হলো 60। তাহলে এখানে 1176 জুল, এটাও একই রেজাল্ট আসে। অর্থাৎ আমরা এ বিন্দুতে
মোট শক্তি, অর্থাৎ এটা দুইটা শক্তির সমন্বয়। এ বিন্দুতে মোট শক্তি হলো 1176 জুল এবং বি বিন্দুতে যান্ত্রিক শক্তি মানে দুইটি শক্তির সমষ্টি যান্ত্রিক শক্তি, অর্থাৎ যদি সর্বোচ্চ উচ্চতা থেকে যদি বস্তুটাকে ছেড়ে দেওয়া হয় তাই মাস বরাবর দুইটা শক্তিই থাকে, বিভব শক্তি এবং দুইটা গতিশক্তি থাকে। তাহলে বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি আমরা পেলাম, তাও পেলাম 1176 জুল। তাহলে বলা যায় যে এ বিন্দুতে মোট শক্তি বি বিন্দুতে যান্ত্রিক শক্তির সমান হয়, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2022 সালের কোশ্চেনটা সমাধান করব। কাজ ক্ষমতা ও শক্তি থেকে ময়মনসিংহ বোর্ড 2022 সালের কোশ্চেনটা আমরা দেখছি। প্রথম উদ্দীপক দেয়া আছে, দুইটা উদ্দীপক দেয়া আছে বা দৃশ্যকল্প, দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। প্রথম দৃশ্যকল্প বলা আছে 49% ক্ষমতার একটি মোটর দিয়ে 10 মিটার গভীর কুয়া থেকে 20 সেকেন্ডে 100 কেজি পানি উঠানো যায়। দৃশ্যকল্প একে জাস্ট 49% ক্ষমতার একটা মোটর দেয়া আছে এবং তা দিয়ে 10 মিটার গভীর কুয়া থেকে 20 সেকেন্ডে 100 কেজি পানি উঠানো যায়। প্রথম কোশ্চেন হলো দৃশ্যকল্প একে উল্লেখিত মোটরটির ক্ষমতা নির্ণয় করতে হবে। তো কি দেয়া আছে আমরা একটু দেখি। আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। তো ইটা ইকুয়াল দেয়া আছে 49%, মোটরের কর্মদক্ষতা দেয়া আছে, গভীরতা দেয়া আছে 10 মিটার গভীরতা দেয়া আছে, টাইম কত সময় লাগে অর্থাৎ 100 কেজি পানি উঠাতে 20 সেকেন্ড সময় লাগে এবং ভর দেয়া আছে কতটুক পানি 100 কেজি পানি, অভিকর্ষ ত্বরণ লাগবে G = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, G ইকুয়াল হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা কর্মদক্ষতার সূত্র জানি, ইটা ইকুয়াল আমরা জানি পি আউটপুট বাই হলো পি ইনপুট ইন্টু হলো 100। এখন এখানে কর্মদক্ষতা 100% হিসাব করা হয়, এই জন্য এখানে পার্সেন্ট দেয়া হয়, কিন্তু যেহেতু এখানে পার্সেন্ট আছে, ডান পাশে পার্সেন্ট হলে বাম পাশেও পার্সেন্ট আছে, উভয় পাশ থেকে পার্সেন্ট আমরা বাদ দিয়ে দিব, তাহলে এখানে পার্সেন্ট দিতে হবে না, পার্সেন্ট দিব না আমরা। তো এখান থেকে আমরা মূলত ইনপুটটা বের করব। এছাড়াও যদি আমরা এইখানের জাস্ট আউটপুটকে ভাঙি আমরা পাবো mgh বাই হবে টি, আর এখানে ইনপুট আছে ইনটু হলো 100। তো এখন আমরা যদি ইটার কাছে ইনপুটটাকে নিয়ে যাই এবং ইনপুটটাকে ইটার কাছে নেই, তাহলে এই সমীকরণের কোনো মানের চেঞ্জ হবে না। তাহলে এখানে পি ইনপুট মানে মোটরের ক্ষমতা ইকুয়াল হবে mgh বাই হলো টি ইন্টু ইটা, আর এখানে তো 100% থাকবেই। তো এইখানে 100 হলো এম এর মান হলো 100 কেজি, জি এর মান হলো 9.8, হাইট এইচ এর মান হলো 10 মিটার, এবং সূত্রের 100, টি এর মান হলো 20 সেকেন্ড, ইটা এর মান 49 থেকে হিসাব করে মোটরের প্রদত্ত ক্ষমতা বা মোটরের এক্সাক্ট কত ক্ষমতার মোটর ব্যবহার করা হয়েছিল আমরা সেটা বের করতে পারবো। 100 ইন্টু 9.8 ইন্টু হলো 10 ইন্টু হলো 100, এটাকে আমরা ভাগ করব 20 ইন্টু 49, এখান থেকে আমরা 1000 পেয়ে যাই, অর্থাৎ মোটরের ক্ষমতা হলো 1000 ওয়াট, অথবা এটাকে আমরা 1 কিলোওয়াট এটাও বলতে পারি। অর্থাৎ যেই মোটরটি ব্যবহার করা হয়েছিল এই মোটরের ক্ষমতা ছিল 1 কিলোওয়াট অথবা 1000 ওয়াট। গল্প 2 এ উল্লেখিত বস্তুটির কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। এখন আমরা আসলে জানি না এই বস্তুটা কতটুকু উচ্চতায় উঠবে। ধরে নিলাম এই বস্তুটা এই ভূমি থেকে এই উচ্চতায় উঠবে, তাহলে এই উচ্চতায় তার গতিশক্তি বিভব শক্তির সমান হবে। আমরা ঘ নম্বর কোশ্চেন সমাধান করছি, বলবো ধরি এই উচ্চতায়, এই মানে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অবশ্যই বলবো, ধরি এই উচ্চতায় বস্তুটির
বিভব শক্তি গতিশক্তি সমান হবে, বিভব শক্তি গতিশক্তির সমান হবে, গতিশক্তির সমান হবে, গতিশক্তির সমান হবে। এইরকম আমরা অনেক অঙ্কই করছি। আচ্ছা, তাহলে বিভব শক্তি আমরা জানি, বিভব শক্তিকে আমরা মেনলি ভি দ্বারা প্রকাশ করি, ভি, আর গতিশক্তি হলো টি। বিভব শক্তি এক্স্যাক্টলি যেহেতু এখানে এইচ উচ্চতায় বলা আছে, তাহলে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা এইচই হবে, এটা হবে তাহলে এম জি এইচ, এবং গতিশক্তির ক্ষেত্রে হবে হাফ এম ভি স্কয়ার। এখান থেকে আমরা জাস্ট এই ভি এর ক্ষেত্রে এটা নিক্ষিপ্ত বস্তুর তৃতীয় সমীকরণ লিখতে পারি, ভি স্কয়ার সমান হবে ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। তো আমরা এই টু দ্বারা এখানে যেহেতু টু ভাগ আছে এই সাইডে আসলে গুণ হবে, তাহলে টু এম জি এইচ ইকুয়াল হলো এম ইন্টু ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। আমরা উভয় পাশ থেকে এম কেটে দিতে পারি, তাহলে এখানে টু জি এইচ ইকুয়াল হবে ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। তো আমরা টু জি এইচকে একদিকে নিয়ে আসি, তাহলে এটা হবে ফোর জি এইচ ইকুয়াল হলো ইউ স্কয়ার, এইচের মান কত হবে আমরা বের করতে পারতেছি, ইউ স্কয়ার বাই হলো ফোর জি। ইউ এর মান হলো কি, ইউ এর মান হলো 100 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করব। ইউ ইউ ইকুয়াল হলো 100 মিটার পার সেকেন্ড, ইউ এর মান হলো 100 মিটার পার সেকেন্ড, তাহলে 100 এর হোল স্কয়ার ভাগ হবে 4 ইন্টু 9.8, তাহলেই কিন্তু আমরা এইচের মান পেয়ে যাব, কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির সমান হবে। তো দেখি আমরা কত আসে, 100 এর বর্গ, এটাকে ভাগ করতে হবে 4 ইন্টু 9.8 দ্বারা। তো ভূমি থেকে 255.1020 এত মিটার উচ্চতায়, 255.1020 উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির সমান হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কাজ ক্ষমতা ও শক্তি থেকে চট্টগ্রাম বোর্ড 2022 সালের কোশ্চেনটা সমাধান করছি। চট্টগ্রাম বোর্ড 2022 সালে কর্মদক্ষতার উপর ভিত্তি করে কোশ্চেনটা আসছে। দুইটা মোটর দেয়া আছে, দুটি বৈদ্যুতিক মোটর একই সময়ে কাজ করছে, অর্থাৎ এখানে কৃত কাজ থেকে কর্মদক্ষতা নির্ণয় করতে হবে। দুইটা মোটরের সমান শক্তি দেয়া আছে, 1500 জুল শক্তি সম্পন্ন দুটি বৈদ্যুতিক মোটর। একটি মোটর 15 কেজি ভরের বস্তুকে 8 মিটার উপরে তুলতে পারে, এবং অন্য একটি মোটর 12 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তুলতে পারে। প্রথম কোশ্চেন হলো প্রথম মোটরটির কর্মদক্ষতা, তার মানে আমরা কৃত কাজ থেকে কর্মদক্ষতা নির্ণয় করব। কি কি দেয়া আছে আমরা একটু দেখি। আমরা সমাধান করছি, গ নম্বর কোশ্চেন সমাধান করছি। তো গ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমাদের লাগবে মোটরটি কতটুকু পরিমাণে ভর উপরে তুলতে পারে সেটা। এম এর মান দেয়া আছে, 15 কেজি। হাইট H1 এর মান দেয়া আছে 8 মিটার, এবং উচ্চতা এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই প্রথম মোটরের কর্মদক্ষতা বের করার জন্য আমরা যেটা করব যে ইটা ওয়ান ইজ ইকুয়াল টু আউটপুট, অর্থাৎ প্রথম মোটরটি আমাদের যেই কাজ ফিরিয়ে দেয়, অর্থাৎ লভ্য কার্যকর, এটাকে ক্ষমতাকে বলতাম, কিন্তু এখানে আমরা কাজ বলবো। ডাব্লু আউটপুট বাই হচ্ছে ডাব্লু ইনপুট ইনটু হলো 100%। তো এখন এই আউটপুট মানে কি, ডাব্লু ওয়ার্ক মানে কাজ ডাব্লু ইকুয়াল এম জি এইচ হবে, M1 G H1। আর ইনপুট তো দেয়াই আছে, ইনপুট দেয়া আছে, কত দেয়া আছে 1500, এটা আমরা লিখে দিলাম, আর এখানে একাত্রে সবগুলো মান বসাই। এম এর মান হলো 15, জি এর মান হলো 9.8, হাইট এর মান হলো 8। শতকরা কর্মদক্ষতা শতকরা হিসাব করতে হয় এবং 100 দ্বারা গুণ করব, এবং ভাগ করব যন্ত্রের প্রদত্ত ক্ষমতা দিয়ে বা প্রদত্ত শক্তি দিয়ে। আচ্ছা, প্রথম মোটরের কর্মদক্ষতা
যেটা দিয়ে 15 ইন্টু 9.8 ইন্টু হাইট হলো 8 ইন্টু 100 ভাগ করতে হবে 15 ইন্টু 9.8 ইন্টু 8 ইন্টু হলো 100, যেটাকে আমরা ভাগ করব 1500 দ্বারা। তাহলে এটা হচ্ছে 78.4। 78.4 প্রথম মোটরের কর্মদক্ষতা বের হয় 78.4%। এবারে আমরা দেখব মোটর দুটির শক্তির রূপান্তর প্রক্রিয়া শক্তি সংরক্ষণশীলতার আলোকে আমরা এটা ব্যাখ্যা করব। শক্তি সংরক্ষণশীলতা এটা আর কি, আমরা যেই শক্তিটা দিলাম যন্ত্র আমাদের সেতটুকু মানে যন্ত্র আমাদের অতটুকু পরিমাণে ফিরিয়ে দেয় কিনা। আসলে এটা সম্ভব না। যে কোনো যন্ত্র তার ভেতরে কিছুটা কাজ অভ্যন্তরীণ কাজ করার জন্য বা তাপ বা ঘর্ষণের কারণে কিছু পরিমাণে ওয়েস্ট করে। এখন এই জাস্ট যন্ত্রটা আমাদের যতটুকু পরিমাণে লভ্য কার্যকর কাজ যতটুকু কাজ আমাদের ফিরিয়ে দেয় এবং যতটুকু কাজ অপচয় করে, এই দুইটার যোগফল যদি এই 1500 শক্তি জুলের সমান হয় তাহলে বুঝবো যে এটা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে বা এই অনুযায়ী কাজ করে। তো আমরা এখন একটু দেখছি যে ঘ নাম্বার কোশ্চেন এর ক্ষেত্রে মোটর দুটির শক্তির রূপান্তর প্রক্রিয়া শক্তির সংরক্ষণশীলতার মোটর দুটির শক্তির রূপান্তর প্রক্রিয়া শক্তির সংরক্ষণশীলতার আলোকে আমরা ব্যাখ্যা করব। তো প্রথম মোটরের ক্ষেত্রে আমরা বের করব যে প্রথম মোটরটি কতটুকু পরিমাণে কাজ করতে পারে। এখানে আমরা জাস্ট এই প্রথম মোটরের লভ্য কাজ প্রথম মোটরের প্রাপ্ত কাজ বললে হবে। মোটরের প্রাপ্ত কাজ কত হবে এটা আমরা জাস্ট এই জায়গা থেকে সব তথ্যই তো দিলাম। W1 সমান হলো M1 GH1, এখানে আমাদের সব মান দেয়া আছে। M1 সমান হলো 15 কেজি, G 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, হাইট H1 ইকুয়াল দেয়া আছে 8 মিটার। তাহলে এটাকে আমরা প্রথম মোটরের প্রাপ্ত কাজ বলতে পারি। আর তাহলে M এর মান হবে 15, G এর মান 9.8 এবং হাইটের মান হলো 8। তো এখান থেকে আমরা লভ্য কার্যকর কাজ বলতে পারি এটা, যেটাকে আমরা ক্ষমতা বলতাম 15 ইন্টু 9.8 ইন্টু হলো 8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1176 জুল কাজ পাচ্ছি, 1176 জুল কাজ পাচ্ছি। তাহলে প্রথম মোটর এর শক্তির অপচয় কাজ এবং শক্তি পরিপূরক, তাই যেহেতু কাজ আমরা এটাকে শক্তি বলবো। তাহলে এটা কত 15,000, এখানে 1500 মানে প্রথম মোটরের প্রাপ্ত শক্তি দেয়া ছিল 1500, সেখান থেকে আমরা পেলাম 1176, বিয়োগ করলে যা হয় এখানে 4 8 এখানে 2 তারপরে 2 3 324 জুল শক্তি প্রথম মোটর অপচয় করে। কিভাবে অপচয় করে? অর্থাৎ এই মোটরটার ভেতরে যখন কাজ সম্পন্ন করতে যায় তখন কিন্তু কিছু পরিমাণ তাপজনিত কারণে বা ঘর্ষণজনিত কারণে অপচয় হয়। এখন আমরা এই জাস্ট মোটরের যে আউটপুট যে কাজটা আমাদের ফিরিয়ে দিল আর অপচয় করলো, এই দুইটার যোগফল যদি 1500 হয় তাহলে সেটা শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে। তার মানে এটা দুইটার যোগফল 1500 হয়, তার মানে শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে। এবার দ্বিতীয় মোটরের জাস্ট কাজ বের করব। দ্বিতীয় মোটরের প্রাপ্ত কাজ এটাকে আমরা W2 বলতে পারি। W2 হলো M2GH2। M2 কত হবে? M2 দেয়া আছে 12 কেজি ভর, 12 কেজি আছে 12 কেজি এবং হাইট দেয়া আছে, হাইট এর মান দেয়া আছে 10 মিটার উচ্চতা।
জি এর তো কমন মান, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় মোটরের যে থেকে প্রাপ্ত কাজ বা প্রাপ্ত শক্তি, দ্বিতীয় মোটর থেকে প্রাপ্ত শক্তি আমরা বের করতে পারি। জি হলো 9.8 এবং হাইট হলো 10। তো দ্বিতীয় মোটরের প্রাপ্ত শক্তি 12 ইন্টু 9.8 ইন্টু হলো 10, 12 ইন্টু 9.8 ইন্টু 10, তাহলে এটা হচ্ছে 11,000, মানে 1176, 1176 একই সমান পরিমাণ হয়, অর্থাৎ 1176 জুল। দ্বিতীয় মোটর থেকেও এই 1176 জুল শক্তি পাওয়া যায় বা কাজ পাওয়া যায়। তাহলে দ্বিতীয় মোটরের শক্তি অপচয়, দ্বিতীয় মোটরের শক্তির অপচয়, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা E1 বলি, এটাকে আমরা E2 বলি। শক্তির অপচয় 1500 থেকে আমরা 1176 বিয়োগ করে দেব, তাহলে এখানেও ঠিক 324 জুল। তাহলে দেখা যাচ্ছে যে E1 ইকুয়াল কিন্তু E2, E1 ইকুয়াল হলো E2, বা মোটর দুটি শক্তির রূপান্তর প্রক্রিয়ার আলোকে ব্যাখ্যা করে। অর্থাৎ মোটর দুইটির বা দুইটাই সমান হয়েছে, আমাদের সমান এটা দেখাতে বলে নাই, কিন্তু আমাদের দেখাতে বলছে যে শক্তির সংরক্ষণশীলতার আলোকে, শক্তির সংরক্ষণশীলতার আলোকে যদি দেখাতে চাই, তাহলে এই প্রথম মোটরে মানে প্রথম মোটরের শক্তি হলো 1500, প্রথম মোটরের শক্তি হলো 1500 জুল। প্রথম মোটর আমাদের কাজ দিল, ফিরিয়ে দিল 1176 জুল, ওয়েস্ট করলো 324 জুল। আমরা যদি 1176 আর 324 যোগ করি তাহলে কিন্তু মোটরের প্রদত্ত ক্ষমতা পাওয়া যায়। তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি, মানে শক্তি অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, তার মানে এই দুইটার যোগফল, যোগফল তো আমরা 1500 পাচ্ছি। তাহলে বলা যায় যে উভয় মোটর শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ঢাকা বোর্ড 2022 সালের কোশ্চেনটা সমাধান করছি। ঢাকা বোর্ড 2022 সালে কাজ ক্ষমতা শক্তি থেকে জাস্ট কর্মদক্ষতা এই পার্ট দিয়ে কোশ্চেনটা আসলো। উদ্দীপকে দেয়া আছে 10,000 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 2000 কেজি পানিকে 3 মিনিটে 90 মিটার উচ্চতায় উঠাতে পারে। প্রথম কোশ্চেন বলা আছে ইঞ্জিনের কর্মদক্ষতা কত। আমরা জানি ইঞ্জিনের কর্মদক্ষতা হলো প্রাপ্ত ক্ষমতা ভাগ হলো প্রদত্ত ক্ষমতা ইন্টু হলো 100%। এখানে কি কি দেয়া আছে? এখানে দেয়া আছে ইঞ্জিনের ক্ষমতা, ইনপুট মানে প্রদত্ত ক্ষমতা দেয়া আছে 10,000। 1000কে আমরা মানে 10কে 1000 দিয়ে গুণ করলে এটা হবে 10,000, 10,000 ওয়াট দেয়া আছে। এবং ইঞ্জিন দিয়ে উঠানো প্রাপ্ত মানে টোটাল পানির পরিমাণ হলো 2000 কেজি, 2000 কেজি। এবং এখানে সময় টাইম টি দেয়া আছে 3 মিনিট, 3 মিনিট 3 ইন্টু তাহলে কত হবে 60 সেকেন্ড হবে। 3 ইন্টু এখানে 3 মিনিট দেয়া আছে, 3 ইন্টু 60 সেকেন্ড, তাহলে 180 সেকেন্ড হবে, 180 সেকেন্ড। হাইট দেয়া আছে, হাইট এইচ এর মান দেয়া আছে 90 মিটার। তাহলে আমরা জানি কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু হবে পি আউটপুট, যন্ত্র থেকে প্রাপ্ত ক্ষমতা ভাগ হলো যন্ত্রের প্রদত্ত ক্ষমতা মানে ইনপুট, ইনপুট ইনটু হলো 100%, 100%। এবারে আমরা ক্ষমতাকে যদি ভাঙি তাহলে পাবো ডাব্লিউ বাই টি, এবং ডাব্লিউ মানে কাজ, মানে এটা বিভব শক্তি এখানে, তাহলে এটা হবে mgh বাই হলো টি। তো ফাইনালি আমরা এই পি এর জায়গায় লিখতে পারি mgh, আর এটা থেকে ভেঙে একটা টি পাবো, তার মানে mgh বাই টি, আর এখানে 100% তো আছে, আর সাথে ভাগ করব ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা দিয়ে। ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা হলো ইনপুট। তো আমাদের যেই মান আছে সেগুলো একটু লিখি। এম এর মান হলো 2000 কেজি, 2000 কেজি। জি এর মান 9.8 এবং হাইটের মান দেয়া আছে 90। টাইম টি হলো 180 সেকেন্ড, এবং ইনপুট দেয়া আছে 10,000, ইনপুট দেয়া আছে 10,000। তো এখান থেকে আমরা কর্মদক্ষতা পেয়ে যাব কত হয়, অর্থাৎ 2000 ইন্টু হলো 9.8 ইন্টু হলো 2000 ইন্টু 9.8 ইন্টু হলো
100%। 2000 ইন্টু 9.8 ইন্টু হলো 2000 ইন্টু 9.8 ইন্টু 90 ইন্টু হলো 100 ভাগ হবে 180 ইন্টু হলো 10,000 ইন্টু হলো 10,000। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 98%, অর্থাৎ ইঞ্জিনের কর্মদক্ষতা পেয়ে গেলাম গ নাম্বার ইঞ্জিনের কর্মদক্ষতা হলো 98। আমরা দেখবো ইঞ্জিনটা দ্বারা যদি সমপরিমাণ পানি একই সময়ে 120 মিটার উচ্চতায় উঠানো হয় তবে ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে। এখানে জাস্ট পরিবর্তন, এখানে কি আসছে, হাইটটা বেড়ে গেছে। হাইটটা যেহেতু বেড়ে গেছে তাহলে ইঞ্জিনের ক্ষমতা অর্থাৎ প্রদত্ত ক্ষমতা বেড়ে যাবে। প্রদত্ত ক্ষমতা আমরা বের করি কোথা থেকে? প্রদত্ত ক্ষমতা কিন্তু আমরা কর্মদক্ষতা থেকে বের করি। কর্মদক্ষতা কোথায়? অর্থাৎ গ নাম্বার কোশ্চেনে কর্মদক্ষতা আমরা পেলাম 98%। তাহলে আমরা এই কর্মদক্ষতা ইটা ইকুয়াল করতে পারি পি আউটপুট এইবারে চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? অর্থাৎ এটা 120 মিটার উচ্চতায় উঠাতে হবে। তাহলে এটাকে আমরা যদি প্রাইম দেই আর ইনপুটটাও চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? অর্থাৎ 120 মিটার উচ্চতায় উঠাতে হলে ইঞ্জিনের ক্ষমতা বাড়াতে হবে। তাহলে এটা আর আগের মতন 10,000 কিলোওয়াট হবে না, এটা চেঞ্জ হবে। আমরা চেঞ্জ করে দিলাম। এবারে কর্মদক্ষতা ইটা মানে কর্মদক্ষতা 100তে মানে শতকরা হিসাব করা হয় 100%। এখন এইখানে আমরা বাম পাশে যে কর্মদক্ষতা পাবো ইটা এর মান কিন্তু 98%, আর এখানেও কিন্তু পার্সেন্ট আছে। উভয় পাশ থেকে আমরা পার্সেন্ট বাদ দিয়ে দিলাম। তাহলে এখন ইটা এর মান হলো কত? ইটা এর মান হলো 98। ইটা এর মান 98 এবং পি আউটপুট যদি ভাঙি তাহলে এটা এম পাবো, জি পাবো, এইচটা শুধু চেঞ্জ এখানে এইচ প্রাইম। আগে সব ঠিক, সব তথ্য ঠিক আছে, শুধু 120 মিটার উচ্চতা, তার মানে এইচটা আমরা পরিবর্তন করে লিখব। আর ভাগ তো টি হলো একই সময়, অর্থাৎ টি কোথা থেকে পাই? পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, অর্থাৎ এম জি এইচ বাই হলো টি। এখানে তাহলে আমরা দেখলাম সব এম এর মান আগেও 2000 কেজি ছিল, এখনো 2000 কেজি। জি এর মান 9.8 আগেও ছিল, এখনো আছে। এইচ এর মানটা চেঞ্জ হলো। এইচ এর মানটা কত? 120 মিটার। এই জন্য আমরা কি এইচ প্রাইম বলে দিলাম, আর এখানে হবে 100 হবে। তো আমরা এখান থেকে ইনপুটটা বের করব। তাহলে এই 98 এর জায়গায় যদি ইনপুট নিয়ে আসি আর ইনপুটের জায়গায় 98 নিয়ে আসি পরিবর্তন করে, তাহলে কোনো মানের চেঞ্জ হবে না। তাহলে এটা লিখলাম আমরা, এখানে লিখবো 98 ইন্টু টি, এখানে হলো এম জি এইচ প্রাইম ইন্টু হলো 100। তো আমরা একটু দেখি তাহলে। এম এর মান হলো 2000, এম এর মান হলো 2000, জি এর মান 9.8, হাইটের মান হলো 120 মিটার, ভাগ হলো 98 ইন্টু হলো 180 সেকেন্ড। 180 সেকেন্ড এটাকে গুণ করতে হবে 100 দিয়ে। 100 দ্বারা আমরা গুণ করতে পারি। তো দেখি আমরা এখান থেকে যন্ত্রের ইনপুটটা কত আসে। যন্ত্রের ইনপুট কত, অর্থাৎ যন্ত্রের ক্ষমতা কত হলে 120 মিটার উচ্চতায় সমপরিমাণ পানি উঠাতে পারবে। 2000 ইন্টু 9.8 ইন্টু 120 ইন্টু 100, 2000 ইন্টু 9.8 ইন্টু 120 ইন্টু হলো 100, ভাগ করতে হবে 98 ইন্টু হলো 180। তাহলে এটা এখান থেকে আমরা পাই 1333.33 এত ওয়াট পাই, এত ওয়াট। অর্থাৎ 13,333.33 এত ওয়াট ক্ষমতার ইঞ্জিন যদি হতো তাহলে 120 মিটার উচ্চতায় পানি উঠাতে আমরা পারতাম। তাহলে ক্ষমতার কি পরিবর্তন করতে হবে? ক্ষমতা বাড়াতে হবে বা ক্ষমতার পরিবর্তন করতে হবে। ক্ষমতার পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে কত হবে দেখি আমরা। তাহলে এই শেষেরটা থেকে আমাদের আগের প্রদত্ত ক্ষমতাটা বাদ দিতে হবে। তাহলে কত হলো? 13,333.333 বিয়োগ হবে 10,000। তাহলে আমরা কত পাচ্ছি? 3,333.33, যেটাকে 1000 দিয়ে যদি ভাগ করি
তাহলে 3.33 কিলোওয়াট, অর্থাৎ 3333 ওয়াট বৃদ্ধি করলে 120 মিটার উচ্চতায় 2000 কেজি পানিকে সহজেই উঠাতে পারবে। এটা অনেক সহজ অঙ্ক। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রাজশাহী বোর্ড 2022 সালে কোশ্চেনটা সমাধান করছি। রাজশাহী বোর্ড 2022 সালের কোশ্চেনটা মুক্তভাবে পরন্ত একটা বস্তুর ক্ষেত্রে উদ্দীপক দেয়া আছে। বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে পৌঁছাতে 10 সেকেন্ড সময় লাগে, কিন্তু গ নম্বর কোশ্চেনটা বলছে বস্তুটি সি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে কৃত কাজ। এখানে একটু ভিন্নতা বললো। আসলে আমাদের যে ক্লু দেওয়া আছে, ক্লু ছাড়া আমাদের অঙ্ক করা যাবে না। উপর থেকে বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে। আমরা এভাবেই করব, অর্থাৎ মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কোশ্চেনটা সমাধান করতে চাই। এখন এটা যদি আমরা করি যে আমরা এখন প্রথম গ নম্বর কোশ্চেন সমাধান করছি, তো প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করে নিই। বি বিন্দুতে আসবে, অর্থাৎ বি বিন্দুর দূরত্ব হলো এইচ এ বি, মানে এখানে আমরা এ বি বলতে পারি। এ বি আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তো এখানে মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ থাকে না, এখানে হাফ হবে, এটা আমরা জি বলবো। ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার অভিকর্ষ ত্বরণ। এখানে জি এর মান 9.8 এবং টি এর মান হলো 10 এর বর্গ। এটাকে কাটলে আমরা পাই 4.9, আর এখানে তো 180, তো 4.9 ইন্টু হলো 100, এটাকে করলে আমরা 490 মিটার পাই। 490 মিটার, অর্থাৎ এবি এর মধ্যবর্তী দূরত্ব হলো 490 মিটার। এখন আবার কন্ডিশন দেওয়া আছে এবি অনুপাত বিসি ইকুয়াল দেওয়া আছে 2:1, তাহলে এবি বাই হলো বিসি ইকুয়াল হলো 2/1। আমরা এটাকে যদি যোজন করি, এটাকে আমরা যোজন করব। যোজন মানে কি? লবে যোগ করব, আর নিচে বিসি আছে। এবারে কন্ডিশন দেয়া আছে এবি অনুপাত বিসি হলো 1:2। তো আমরা এটাকে লিখতে পারি এবি ভাগ হলো বিসি ইকুয়াল হলো 1:2। এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি, বিপরীতকরণ করি, উল্টিয়ে দেই, তাহলে হবে বিসি বাই হলো এবি, আর এখানে হবে 2/1। আমরা এখন জাস্ট যোজন করব, লবে যোজন করব। তাহলে যোজন করলে লবে শুধু যোগ হবে, যোগ, তার মানে এটাকে আমরা লিখতে পারি এবি প্লাস বিসি, অথবা আমরা এটাকে লিখতে পারি বিসি প্লাস এবি। এটাই লিখি, যোজন মানে লব যোগ হর। নিচে আছে এবি, আর এখানে 2+1, আর নিচে অবশ্যই 1 হবে, অর্থাৎ আমরা লব যোগ হর মানে যোজন করছি। তাহলে উপরে আবার একটু দেখি, এবি প্লাস বিসি মানে হবে এসি, এবি প্লাস বিসি মানে হলো এসি, এটা এসি হবে, এসি বাই এবি ইকুয়াল হলো এখানে 3 হলো 1। তো আমরা লিখতে পারি এসি ইকুয়াল 3 ইন্টু এবি। 3 এর মান হলো 490। এটাকে যদি আমরা গুণ করি 0, 3 নং 27, 7, 3 4 12, 13 14, অর্থাৎ 1470 মিটার উচ্চতা এখানে হয়, 1470 মিটার। এখন আমরা করতে পারি বস্তুটি সি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে কৃত কাজ, তার মানে হাইট কত? হাইট হলো 1470। তাহলে সি বিন্দু হতে এ বিন্দুতে নিতে কৃত কাজ, সি বিন্দু হতে এ বিন্দুতে নিতে কৃত কাজ কত হবে? কৃত কাজ হবে বিভব শক্তি। কৃত কাজ আমরা এটা বলতে পারি, এটা সি এ বলতে পারি mgh। এম হলো 0.25, অর্থাৎ এখানে 250 গ্রাম। 0.25 ইন্টু জি এর মান 9.8 ইন্টু হাইট এর মান 1470। কত কাজ করতে হয়? 0.25 ইন্টু 9.8 ইন্টু 1470। তাহলে এটা আসছে, আচ্ছা, এটা আসে 3601.5 জুল, অর্থাৎ 3601.5 জুল কাজ করে বস্তুটাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে সি থেকে এতে উঠানো হয় বা কাজ করতে হয়। বা এটাকে আমরা এইরকম চিন্তা করতে পারি, আমরা সাধারণত অভিকর্ষ বল যে কোনো একটি বস্তুর বিভব শক্তি মানে নিচ থেকে উপরেই উঠানো হয়,
তো মূলত বস্তুটাকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হলো। তাহলে বলা যায় সি বিন্দু হতে এই বিন্দুতে নিতে, সি বিন্দু হতে এই বিন্দুতে নিতে মোট কাজ করতে হবে 3601.5 জুল। তো নিচ থেকে যদি উঠাই তাহলে তো নেগেটিভ হবে, কিন্তু উদ্দীপকে এখানে বলা আছে উপর থেকে ফেলে দেওয়া, তাহলে পজিটিভ চিন্তা করব। কিন্তু এই দুই দিকে বললো, ওভারঅল আমরা এই জায়গা থেকে যেহেতু মানে উপর থেকে ফেলে দেওয়া হলো, আমরা পজিটিভ ধরেই করলাম। 4 নম্বর কোশ্চেনে বলা আছে যে এ বি সি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তনিত, ধ্রুব থাকে। এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি মানে যান্ত্রিক শক্তি বলতে পারি। এ বিন্দুতে মোট শক্তি আমরা বলতে পারি ই এ ইকুয়াল হলো ই কে প্লাস হলো ইপি। আমরা জানি ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার। সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা স্থির, বেগ জিরো থাকার কারণে এখানে গতিশক্তি থাকে না। আর বিভব শক্তি, বস্তুটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আসে 1470 মিটার উচ্চতায় আসে। আমরা দেখলাম, আমরা গ নাম্বার কোশ্চেন সমাধান করতে যাই দেখলাম যে বস্তুটা 1470 মিটার উচ্চতা আসে। তাহলে ইপি ইকুয়াল টু এম জি এইচ। এখন আমরা এখানে এম এর মান 0.25, জি এর মান 9.8 এবং হাইটের মান 1470 এটা ইউজ করলে আমরা এখান থেকে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি পেয়ে যাব 25 × 9.8 × 1470 থেকে সেই শক্তিটাই, তাহলে 3601.25 এত জুল, অর্থাৎ 3601.25 1.5 জুল, 3601.5 জুল কাজ করতে হয়। এবার আমরা দেখব বি বিন্দুতে মোট শক্তি এটাকে আমরা ইবি বলি। এটা হবে ই কে প্লাস হলো ইপি। আমরা একটা কাজ করি, এখানের দূরত্বটা আমরা জানি, এটা দূরত্বটা ধরে নিলাম আমরা x1, আর এইখানের দূরত্বটা আমরা ধরে নিলাম x2, আর টোটাল যে দূরত্বটা এটাকে আমরা h ধরে নিই, যেটাকে আমরা এই 1470 মিটার বললাম। এটা হবে হাফ এম ভি স্কয়ার। আর বিভব শক্তির ক্ষেত্রে এম জি, বিভব শক্তির ক্ষেত্রে বি বিন্দুটা নিচ থেকে কত উপরে আছে, বি বিন্দুটা নিচ থেকে x2 দূরত্বে আছে। এটা হলো হাফ এম ভি স্কয়ারের সূত্র হলো ইউ স্কয়ার প্লাস 2জি এইচ, মানে উচ্চতাটা আর কি। গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে নিচে, তার মানে কত নিচে আছে, x মিটার নিচে আছে, তার মানে এটা x1 বলবো। আর এটা হলো এম জি x2। আমরা জানি মুক্ত পরন্ত বস্তুর আদিবেগ থাকে না, তাহলে হাফ এম ইন্টু 2জি x1 প্লাস হলো এম জি x2। আমরা এখান থেকে হাফ টু কেটে দিতে পারি, আর এখান থেকে এম জি কমন নিতে পারি। এম জি কমন নিলে x1 প্লাস হলো x2। আমরা এখানে লিখবো h ইজ ইকুয়াল টু x1 প্লাস x2, অর্থাৎ টোটাল 1470 মিটার সমান হলো h। এটা হবে এই দুইটার যোগফল, x1 প্লাস x2 এর যোগফল। তাহলে এটা হলো এম জি এইচ, মানে এই একই মানই পাবো। এম মানে 0.25, জি মানে 9.8 এবং হাইট মানে 1470। তাহলে ওভারঅল এখানে 3601.5 জুল এটাই হয়। এবারে সি বিন্দুতে মোট শক্তি যদি আমরা দেখাই, ইসি ইকুয়াল হবে ই কে প্লাস হলো ইপি। তো এখন ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে কিন্তু বিভব শক্তির ক্ষেত্রে হাইট 0 হয়ে যায়, তাহলে বিভব শক্তি থাকবে না। তাহলে পুরোটা শক্তি হবে গতিশক্তি হলো হাফ এম ভি স্কয়ার, আর বিভব শক্তির ক্ষেত্রে এটা 0 হয়। তো এইটা আমরা লিখতে পারি হাফ এম ইন্টু ভি হলো ইউ স্কয়ার প্লাস 2জি এইচ, টোটাল উচ্চতা 1470 মিটার, এই হাফ, আর এখানে এম, মুক্ত পরন্ত বস্তুর আদিবেগ থাকবে না, তাহলে 2জি এটা কেটে দিব, তাহলে এখানে হয় mgh। এম এর মান, জি এর মান এবং এইচ এর মান অপরিবর্তনীয়, তাহলে 3601.5 একই শক্তি হয়। অর্থাৎ দেখা যায় যে বস্তুটার এ বিন্দুতে মোট শক্তি 3601.5, বি বিন্দুতে মোট শক্তি হলো 3601.5 এবং সি বিন্দুতে মোট শক্তি হলো 3601.5। অর্থাৎ এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তি ধ্রুব থাকে, যেটা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে বলা যায়।